হ্যালো এভরিওয়ান, স্টেপ সিয়েন্সের অ্যাডমিশন ক্রাশ কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা পরিমাণগত রসায়ন থেকে বিগত বছরগুলোতে ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসা কতগুলো প্রশ্নের সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে 3.78 গ্রাম নাইট্রিক অ্যাসিডকে 400 ml পানিতে দ্রবীভূত করা হলো। মোলারিটিতে এই দ্রবণের ঘনমাত্রা কত হবে? আর কি পরিমাণ পানি এই দ্রবণে যোগ করলে এর ঘনমাত্রা 0.1 মোলার হবে? তো এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসা একটি প্রশ্ন, তাই এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে চাইলেও করতে পারি, কিন্তু আমরা চেষ্টা করব ক্যালকুলেটর ছাড়া এটা করার। তাহলে দেখি এটা আমরা কিভাবে করতে পারি। তো এখানে আমাদের প্রথম কোয়েশ্চেনটি বলা হয়েছে মোলারিটিতে এই দ্রবণের ঘনমাত্রাটি কত হবে। তাহলে মোলারিটি ঘনমাত্রার একটি সূত্র আমরা সবাই জানি, সেটি হচ্ছে S = N/V। এখন আমাদের কাছে কি মোল সংখ্যা দেওয়া আছে? না, নাইট্রিক অ্যাসিডের আণবিক ভরটা দেওয়া আছে। তাহলে ভর দেওয়া থাকলে আমরা মোল সংখ্যা কিভাবে নেই? আমরা জানি N = W/M ডিভাইডেড বাই হচ্ছে V ইকুয়ালস টু W হচ্ছে এখানে 3.78 গ্রাম এবং এখানে M হচ্ছে নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর, যেটি হচ্ছে 63, আর নিচে হচ্ছে আয়তন হচ্ছে 400 মিলিলিটার, যেটিকে আমরা লিটারে নিব, তাহলে হয়ে যাবে হচ্ছে 0.4 লিটার। তাহলে এটাকে আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব? আমরা এটাকে এভাবে লিখতে পারি 3.78 ডিভাইডেড বাই 63 ডিভাইডেড বাই 0.4 কে আমরা চাইলে এভাবে লিখতে পারি 40/100, এভাবে লিখতে পারি। লেখার পর এটাকে আমরা এভাবে লিখব, নিচে ভগ্নাংশটাকে আমরা উপরে আনবো, 3.78 ডিভাইডেড বাই 63 ইনটু এটা হয়ে যাবে হচ্ছে 100 ডিভাইডেড বাই 40। এখন এখানে 3.78 কে আমরা অ্যাজিউম করে নিলাম 4 হিসেবে, আমরা কাছাকাছি ধরে নিব পূর্ণ সংখ্যার, কারণ আমরা ক্যালকুলেটর ছাড়া দশমিক দিয়ে করতে আমাদের একটু টাইম লাগবে, সো আমরা এটাকে কাছাকাছি পূর্ণ সংখ্যায় ধরে নিব, যেটি হচ্ছে 4। তো 4 ধরে নিয়ে এটা দিয়ে যদি আমি 40 কে কাটি তাহলে কত হবে? 10 হবে। তাহলে এই 10 দিয়ে আবার 100 কে কাটলে কত হবে? 10 হবে। তাহলে থাকে হচ্ছে 10/63। এটা হচ্ছে আনুমানিক, 10/63 হচ্ছে আনুমানিক। তাহলে 10/63 কে আবার যদি আমি কাটাকাটি করি আর নিচে থেকে আমরা 60 ধরে নেই, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 1/6, প্রায় হচ্ছে 1/6। তাহলে 1/6 কত হবে? আমরা জানি 1/5 মানে হচ্ছে 0.2। তাহলে 1/6 কত হবে? নিশ্চয়ই 0.2 থেকে একটু কম হবে। তাহলে নিশ্চয়ই 0.2 থেকে একটু কম। এখানে আমাদের কোন অপশনে আছে? এখানে আমাদের ফার্স্ট অপশনে হবে না, সেকেন্ড অপশনে হবে না, আমাদের হচ্ছে হয় থার্ড অপশন অথবা ফোর্থ অপশন, অর্থাৎ আমাদের ঘনমাত্রা হচ্ছে 0.15 মোলার। এইটুকু আমরা পেয়ে গেলাম, আমরা ঘনমাত্রা পেয়ে গেলাম হচ্ছে 0.15 মোলার। আমাদের ফার্স্ট কোশ্চেনটি শেষ। এবার আমরা পরবর্তী কোশ্চেনটাতে যাই। পরবর্তী কোশ্চেনটা কি বলা আছে? কি পরিমাণ পানি এই দ্রবণে যোগ করলে এর ঘনমাত্রা 0.1 মোলার হবে? তাহলে এটার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে টাইট্রেশনের সূত্র, যেটি আমরা জানি E1S1V1 equals to E2S2V2। তাহলে এখানে E হচ্ছে তুল্য সংখ্যা, তাহলে নাইট্রিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 1। এটাকে আমরা লিখতে পারি 1 ইন্টু S1। ফার্স্টে তার ঘনমাত্রা কত? ফার্স্টে তার ঘনমাত্রা হচ্ছে 0.15 এবং ফার্স্টে তার আয়তন কত ছিল? 400 ml ইকুয়ালস টু, পরবর্তীতে নাইট্রিক অ্যাসিড তার মতই থাকবে, কিন্তু তার ঘনমাত্রাটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কত হবে? বলা আছে 0.1 মোলার হবে। তখন তার আয়তনটা আমরা বের করব, V2টা বের করব। তাহলে এখান থেকে আমরা V2 কি লিখতে পারি? V2 ইকুয়ালস টু লিখতে পারি হচ্ছে 0.15 ইন্টু 400 ডিভাইডেড বাই 0.1 ইকুয়ালস টু, দেখো এখানে হচ্ছে 400 ইন্টু 0.15, তাহলে 4×15 হচ্ছে 60। তাহলে 400 কে যদি আমরা 0.15 দিয়ে গুণ করি, এটা হয়ে যাবে হচ্ছে 60। এটা হয়ে যাবে 60 ডিভাইড বাই নিচে 0.1, তাহলে 60 ডিভাইড বাই 0.1 হচ্ছে 600। তাহলে এটা হচ্ছে 600 ml। তার মানে এর ঘনমাত্রা যদি আমরা 0.1 মোলার করতে চাই, এর আয়তন কত হতে হবে? 600 ml হতে হবে। কিন্তু আমাদের কোয়েশ্চেন বলা হয়েছে কি পরিমাণ পানি এই দ্রবণে যোগ করলে এর ঘনমাত্রা 0.1 মোলার হবে। দেখো আগে তো তার আয়তন 400 ml ছিল, অর্থাৎ তার মধ্যে 400 ml পানি ছিল আগে থেকে, কিন্তু ঘনমাত্রা 0.1 করতে 600 ml দরকার। তাহলে আমরা কি করেছি? আরো অতিরিক্ত 200 ml পানি যোগ করেছি। তাহলে অতিরিক্ত আমরা কি করেছি? পানি যোগ করেছি কতটুকু? আমাদের পরবর্তী আয়তন বিয়োগ হচ্ছে আদি আয়তন, তাহলে আমরা অতিরিক্ত 200 ml পানি যোগ করেছি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা। এবার আমরা চলে যাই হচ্ছে পরবর্তী কোশ্চেনে। এই কোশ্চেনে বলা আছে 1.881 গ্রাম
ভেজালযুক্ত সোডিয়াম কার্বনেটকে পানিতে দ্রবীভূত করে তার আয়তন 250 সেন্টিমিটার কিউব করা হলো। এ দ্রবণের 25 সেন্টিমিটার কিউব 0.1 মোলার ঘনমাত্রার HCl এর 24.05 সেন্টিমিটার কিউব দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করে। সোডিয়াম কার্বনেট এর ভেজালের শতকরা পরিমাণ কত, এটি আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? এখানে আমাদের প্রথমে 1.881 গ্রাম ভেজালযুক্ত সোডিয়াম কার্বনেটকে পানিতে দ্রবীভূত করে তার আয়তন 250 সেন্টিমিটার কিউব করা হয়েছে। তাহলে আমাদের ফার্স্টে পানির আয়তন কত? 250 সেন্টিমিটার কিউব। এটার মধ্যে আমাদের সোডিয়াম কার্বনেটটা আছে, কিন্তু এটা আমরা পুরোটা নেইনি। এখান থেকে আমরা কতটুকু নিয়েছি? 25 সেন্টিমিটার কিউব নিয়েছি। আমরা সোডিয়াম কার্বনেট 25 সেন্টিমিটার কিউব নিয়েছি। এটাকে প্রশমিত করতে আমাদের 0.1 মোলার ঘনমাত্রার HCl এর 24.05 সেন্টিমিটার কিউব দ্রবণ প্রয়োজন হয়েছে। তাহলে আমাদের টাইট্রেশনের সূত্র এখানে প্রয়োগ করতে হবে। তাহলে টাইট্রেশনের সূত্রটা কি? E1S1V1 E2 S2 D2। আমরা সোডিয়াম কার্বনেটকে 1 ধরে নিই। তাহলে সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা হচ্ছে 2 ইনটু সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা বা আয়তন কিছু দেওয়া আছে? না। এগুলো কি কিছু বের করতে বলা হয়েছে? না। এর ভর দেওয়া আছে। তাহলে ভর দেওয়া থাকলে আমরা কিভাবে বের করব? আমাদের ভর বের করতে হবে। তাহলে W/M এই সূত্র আমরা ব্যবহার করব। কেন ভর বের করতে হবে আমরা একটু পরে বুঝবো। ইকুয়ালস টু E2 হচ্ছে HCl, HCl এর তুল্য সংখ্যা হচ্ছে 1 ইনটু S2, HCl এর ঘনমাত্রা হচ্ছে 0.1 এবং এর আয়তন হচ্ছে 24.05। তাহলে 24.05 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে মিলিলিটার। একে লিটার নিতে গেলে আমাদের কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে M এর মান কত? সোডিয়াম কার্বনেটের M এর মান হচ্ছে 106। তাহলে এটা আমাদের একটু ক্যালকুলেটর দিয়ে বের করতে হবে। ক্যালকুলেটর ছাড়া করতে গেলে আমাদের এটা অনেক টাইম লাগবে, কারণ এটা আমাদের অনেক আগের কোয়েশ্চেন। এছাড়াও এটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসা, সো এগুলো ক্যালকুলেটর দিয়ে আমাদের করা যেতে পারে। তাহলে W ইকুয়ালস টু এখানে আমরা হিসাব করে বের করব। যদি আমরা W বের করি সেটি আসে হচ্ছে 0.1275 গ্রাম। তার মানে আমরা হিসাব করে পেলাম হচ্ছে সোডিয়াম কার্বনেটের ভর 0.1275 গ্রাম। এটা কিসের মধ্যে? এটা হচ্ছে 25 সেন্টিমিটার কিউবের মধ্যে। কিন্তু আমাদের সোডিয়াম কার্বনেট কি 25 সেন্টিমিটার কিউবে ছিল প্রথমে? না, 250 সেন্টিমিটার কিউবে ছিল। তাহলে আমাদের ঐকিক নিয়মে এবার ম্যাথ করতে হবে। 25 সেন্টিমিটার কিউবে সোডিয়াম কার্বনেট কত গ্রাম? সোডিয়াম কার্বনেট হচ্ছে 0.1275 গ্রাম। তাহলে 1 সেন্টিমিটার কিউবে কত এবং 250 সেন্টিমিটার কিউবে কত? এটা আমরা ইজিলি বের করতে পারি। কিভাবে বের করতে পারবো? দেখো, 25 সেন্টিমিটার কিউবে সেন্টিমিটার কিউব এর 10 গুণ হচ্ছে 250 সেন্টিমিটার কিউব। তার মানে এখানে থাকবে হচ্ছে 1.275। জাস্ট একে 10 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে সোডিয়াম কার্বনেটের ভর। কিন্তু আমাদের সোডিয়াম কার্বনেটের ভর এখানে বের করতে বলা হয়নি, বলা হয়েছে সোডিয়াম কার্বনেট এর ভেজালের শতকরা পরিমাণ কত। তাহলে সোডিয়াম কার্বনেট এর ভেজালের শতকরা পরিমাণটা আমরা কিভাবে বের করব? যদি আমরা ভেজালের পরিমাণ বের করতে চাই, আমাদের কাছে টোটাল ভর কত? টোটাল সোডিয়াম কার্বনেট হচ্ছে 1.275, কিন্তু এর সাথে ভেজাল ছিল প্রথমে 1.881 গ্রাম। এর মধ্যে ভেজাল কত? 1.881 গ্রাম। অর্থাৎ ভেজালের শতকরা পরিমাণ যেহেতু বের করতে বলা হয়েছে, তাহলে ভেজালের ভর ডিভাইডেড বাই টোটাল ভর ইনটু কি করব? আমরা 100 দিব। যদি ইনটু 100 দেই, এটা আমাদের চলে আসবে হচ্ছে এখানে 59.60। এখানে আসবে 59.60%। এটাই হচ্ছে আমাদের এটার অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 59.60%। এবার আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। তো এই কোশ্চেনে বলা হয়েছে একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 190 মিলিগ্রাম পার ডেসিলিটার হলে মিলিমোল পার লিটার এককে এর মান কত? এটার জন্য তোমাদের একটি টেকনিক আমি শিখিয়ে দিচ্ছি। এটা আমরা কি করব? যদি আমাদের কাছে মিলিগ্রাম পার ডেসিলিটার চাই, তাহলে আমরা কি করব? তাহলে আমরা 18 দিয়ে গুণ করব। যদি আমাদের কাছে মিলিমোল পার লিটার চাই, তাহলে আমরা কি করব? 18 দিয়ে ভাগ করব। এই সহজ দুইটা টেকনিক আমরা মনে রাখতে পারলেই চলবে। তাহলে দেখো এখানে হিসাবটা কি? এখানে আমাদের কোনটা চাওয়া হয়েছে? মিলিমোল পার লিটার চাওয়া হয়েছে। তাহলে মিলিমোল পার লিটার চাইলে আমরা কি করব? 18 দিয়ে ভাগ করব। 190 কে সিম্পল 18 দিয়ে ভাগ করব। 190 কে যদি 18 দিয়ে ভাগ করি কত হবে? একটু মানে ক্যালকুলেটর ছাড়া হিসাব করতে গেলে আমরা একটু কাছাকাছি নিয়ে নিব। দেখো 190 এর মধ্যে 180 আছে। তাহলে 180 কে যদি আমি 18 দিয়ে ভাগ করি কত হবে? 10 হবে। কিন্তু 190 কে যদি আমি 18 দিয়ে ভাগ করি, নিশ্চয়ই 10 এর থেকে একটু বেশি হবে। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 10.56। এটা হয়ে যাবে হচ্ছে 10.56, অর্থাৎ 10 এর থেকে একটু বেশি। কারণ 10 এর সাথে 18 গুণ করলে 180, কিন্তু 180 থেকে যেহেতু 10 বেশি, তাহলে এটা হচ্ছে
10.56। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 10.56। আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। তো এই কোশ্চেনে দেখো বলা হয়েছে বাণিজ্যিকভাবে উৎপাদিত হাইড্রোক্লোরিক অ্যাসিড এর বোতলে 36% V/V লেখা থাকে, যার ঘনত্ব হচ্ছে 0.91 গ্রাম পার সেন্টিমিটার কিউব। উক্ত বোতলের HCl এর গাঢ়ত্ব অর্থাৎ ঘনমাত্রা মোল পার লিটারে কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তো আমরা কিভাবে করব? তো এখানে খেয়াল করো তোমরা, উৎপাদিত HCl এর বোতলে 36% V/V লেখা থাকে। V/V বলতে আমরা কি বুঝি? 100 ml এ কত ml আছে সেটা। তাহলে এখানে যেহেতু 36%, তার মানে 100 ml দ্রবণে HCl আছে 36 ml। তাহলে আমরা মোলারিটি তো প্রতি লিটারে হিসাব করা হয়, এবং 1 লিটার মানে আমরা কি জানি? 1000 মিলিলিটার। তাহলে 100 ml এ এত, 1 ml এ কত বের করব? 1000 ml এ কত সেটা আমরা বের করব। তাহলে 1000 ml এ হচ্ছে এখানে 10 গুণ হয়ে যাবে 360 এখানে মিলিলিটার। যেহেতু 100 এ 10 গুণ 1000, তাহলে 36 এ 10 গুণ হচ্ছে 360 মিলিলিটার। এখন দেখো এখানে 1000 ml এ আমরা কত ml পেয়ে গেলাম, কিন্তু এখানে দেখো ঘনত্ব দেওয়া আছে 0.91 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব এটাকে আমরা কিভাবে করতে পারি? গ্রাম পার সেন্টিমিটার কিউব বলতে কি বুঝে এখানে? সেন্টিমিটার কিউব মানে হচ্ছে মিলিলিটার, সেন্টিমিটার কিউব মানে হচ্ছে মিলিলিটার। তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব বলতে বোঝাচ্ছে প্রতি সেন্টিমিটার কিউবে 0.91 গ্রাম। আবারও বলছি, প্রতি সেন্টিমিটার কিউবে 0.91 গ্রাম। এখন এখানে আমাদের কত সেন্টিমিটার কিউব আছে? সেন্টিমিটার কিউব মানে যেহেতু মিলিলিটার, আমাদের কাছে 360 সেন্টিমিটার কিউব আছে। তাহলে 360 সেন্টিমিটার কিউবে কত গ্রাম? 360 সেন্টিমিটার কিউবে হচ্ছে 360 ইন্টু 0.91 হয়ে যাবে, 0.91 গ্রাম হয়ে যাবে। আমরা এটাকে গ্রামে নিয়ে আসছি, কিন্তু আমাদের মোলারিটি সংজ্ঞা কি? 1 লিটারে যত মোল। তাহলে আমরা গ্রাম পেয়ে গেলাম, একে জাস্ট মোলে দিব। গ্রাম থেকে মোলে কিভাবে নেয়? খুবই সিম্পল, আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। তাহলে 360 ইন্টু 0.91 ডিভাইডেড বাই এর আণবিক ভর। হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 36.5। হাইড্রোক্লোরিক অ্যাসিড এর আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে 36.5। তো এখানে দেখো 36.5, এটা দিয়ে যদি আমরা 360 কে ভাগ করি, এটা কি তুমি 36.5 এর বদলে 36 কল্পনা করো, তাহলে কত হবে? অলমোস্ট 10 হবে। তাহলে 10 ইন্টু 0.91, তার মানে 9 পয়েন্ট সামথিং হবার কথা, অর্থাৎ 9.1 হবার কথা। কিন্তু তুমি কি 36 দিয়ে ভাগ করেছো? না, 36.5 দিয়ে ভাগ করেছো, একটু বেশি দিয়ে ভাগ করেছো। তাহলে 9.1 থেকে একটু কম হবে। যেহেতু 9.1 থেকে একটু কম হবে, আমাদের চেক করতে হবে কোন অপশনে 9.1 থেকে একটু কম আছে। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নাম্বারটাতে। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নাম্বারটাতে, এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নে দেখো বলা আছে একটি দ্রবণের কোন উপাদানের মোল ভগ্নাংশ কোনটির উপর নির্ভরশীল নয়। আমরা প্রথমে দেখি মোল ভগ্নাংশটা আসলে কি। মোল ভগ্নাংশ হচ্ছে যার মোল ভগ্নাংশ বের করব তার মোল সংখ্যা, অর্থাৎ নিজ মোল। যার মোল ভগ্নাংশ বের করব তার মোল সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে মোট মোল, ডিভাইডেড বাই হচ্ছে মোট মোল। তাহলে একটু হিসাব করে দেখি আমাদের মোল ভগ্নাংশ কিসের উপর নির্ভর করে। দ্রবণের মোট মোল সংখ্যা তার উপর নির্ভর করে। হ্যাঁ, মোট মোল সংখ্যার উপর তো নির্ভর করেই। উপাদানের মোল সংখ্যা, হ্যাঁ, যার মোল ভগ্নাংশ বের করব তার মোল সংখ্যার উপর অবশ্যই নির্ভর করে। উপাদানের আণবিক ভর থেকে তো মোল সংখ্যা বের করা হয়, তাহলে অবশ্যই এটার উপরও নির্ভর করবে। দ্রবণের তাপমাত্রা, এখানে মোল ভগ্নাংশের সাথে তাপমাত্রার কোনো সম্পর্ক নেই, তাহলে অ্যান্সার হচ্ছে দ্রবণের তাপমাত্রা। এবার আমরা চলে যাই হচ্ছে পরবর্তী কোশ্চেনে। এখানে বলা আছে কোন ক্ষেত্রে আয়োডিনের ঘনমাত্রা অজানা থাকে। আমরা আয়োডোমিতি এবং আয়োডিমিতি এই দুইটা থেকে একটু জানা ট্রাই করব। আয়োডোমিতি এবং আয়োডিমিতি এই দুইটার মধ্যে যে কোনো একটাতে আয়োডিনের ঘনমাত্রা অজানা থাকে। আমরা এটা কিভাবে মনে রাখবো? খুবই সিম্পল, জাস্ট এই আয়োডোতে ডো আছে, ডো মানে হচ্ছে আমরা ডোন্ট, এভাবে মনে রাখবো। ওকে, তাহলে ব্যাপারটা কি দেওয়া হচ্ছে? আয়োডোন্ট, আয়োডিন আমরা জানি না। তাহলে আয়োডোমিতিতে আয়োডিনের ঘনমাত্রাটা অজানা থাকে এবং আয়োডিমিতিতে জানা থাকে। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে পরবর্তী প্রশ্নে। এখানে হচ্ছে 3 নরমাল সোডিয়াম সালফেট দ্রবণের মোলারিটি কত? তাহলে আমাদের নরমালিটি থেকে মোলারিটি বের করতে বলা হয়েছে। নরমালিটি থেকে মোলারিটি বের করার একটি সূত্র আমরা সবাই জানি, সেটা হচ্ছে N = SE, যেখানে ইটা কি? ই হচ্ছে তুল্য সংখ্যা। তাহলে
নরমালিটি মান কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। আমাদের মোলারিটি এস বের করতে বলা হয়েছে, সোডিয়াম সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে 2। তাহলে সোডিয়াম সালফেটের তুল্য সংখ্যা আমরা কিভাবে বের করব, জাস্ট ক্যাটায়নের মোট চার্জ, এখানে ক্যাটায়নটাকে সোডিয়াম প্লাস সোডিয়াম সালফেটের কটা আছে, 2টা আছে, তাহলে 2টার মোট চার্জ হচ্ছে 2, তাই এর তুল্য সংখ্যা হচ্ছে 2। তাহলে এস ইকুয়ালস টু কি দাঁড়াবে হচ্ছে 3/2, যেটা হচ্ছে 1.5 মোলার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে প্রথমটি। এই প্রশ্নে বলা হয়েছে তাপমাত্রা পরিবর্তনের ফলে কোনটির পরিবর্তন হয়। তো মোলারিটি আমরা সবাই জানি ঘনমাত্রার মধ্যে মোলারিটি এককটি তাপমাত্রার উপর নির্ভর করে না। মোল সংখ্যা তাপমাত্রার উপর নির্ভর করবে না। তারপর হচ্ছে মোল ভগ্নাংশ একটু আগে আমরা দেখে আসছি, এটি তাপমাত্রার উপর নির্ভর করে না। তো তারপর হচ্ছে নরমালিটি, হ্যাঁ এটি নির্ভর করে, কারণ নরমালিটির সংজ্ঞা ছিল 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্য ভর। যেহেতু 1 লিটার দ্রবণ যত গ্রাম তুল্য ভরের কথা বলা হয়েছে, তাহলে 1 লিটার সেটিকে আয়তন, এবং আয়তন হচ্ছে পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে নরমালিটি ঘনমাত্রাটি তাপমাত্রার ফলে পরিবর্তিত হয়। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তো এই প্রশ্নে দেখো বলা আছে বাগানে ব্যবহৃত একটি সারে 30% ফসফরাস P2O5 হিসেবে থাকে, যা পানিতে দ্রবণীয়। উক্ত সারে ফসফরাসের পরিমাণ কত? তো P2O5 এর মধ্যে ফসফরাস কতটুকু থাকে সেটা আমরা বের করব, যেহেতু শতকরা আমরা শতকরা বের করব। P2O5 এর ভর কত? P2 এর মধ্যে 2টা ফসফরাস আছে, ফসফরাসের ভর হচ্ছে 31, এর মধ্যে যেহেতু 2টা তাই ইনটু 2, এবং অক্সিজেন ভর হচ্ছে 16, এবং 5 যেহেতু ইনটু 5। তাহলে এর মধ্যে এটা হচ্ছে ফসফরাস এবং এটা হচ্ছে অক্সিজেন। তাহলে ফসফরাস কতটুকু? 31 ইনটু 2, এভাবে আমরা হিসাবটা করব। ফসফরাস হচ্ছে 31 ইনটু 2। আচ্ছা, এটা আমরা এখানে হিসাব করলাম। করার পর এটা কি পুরোটা আছে না, এটা হচ্ছে 30%। এটা কত? 30%। তাহলে এটার আমাদের 30% নিতে হবে। তো এটাকে আমরা কি করব, প্রথমে 100 দিয়ে গুণ করব। আমরা প্রথমে কি করব, এটাকে 100 দিয়ে গুণ করব। তাহলে এখানে ফসফরাস কত পার্সেন্ট আছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে এখানে কত পার্সেন্ট আছে সেটা আমরা বের করতে পারবো। কিভাবে বের করব, দেখো আমরা এটাকে কিভাবে বের করতে পারি। এখানে 31.2 ডিভাইডেড বাই হচ্ছে 31 ইনটু 2 ডিভাইড বাই 31 ইনটু 2 প্লাস 16 ইনটু 5। তো এটাকে যদি আমরা হিসাব করি, এটা কিরকম আসবে? এটা আসবে হচ্ছে অলমোস্ট 50 এর কাছাকাছি আসবে। তাহলে এটাকে আমরা অলমোস্ট 50 এর কাছাকাছি বলতে পারি। কেন 50 এর কাছাকাছি বলতে পারি? দেখো 31 ইনটু 2 কত? 1 ইনটু 2 হচ্ছে 62, এবং 5 16 হচ্ছে এখানে 80, কারণ 5 10 হচ্ছে 50 এবং 5 6 হচ্ছে 30। তাহলে 62 ইনটু 80 কত হবে? 62 প্লাস 80 হবে হচ্ছে এখানে 142। তাহলে 142 এর মধ্যে কতটুকু আছে? 142 এর মধ্যে এটা হচ্ছে 62। তাহলে 142 এর অর্ধেক কত? 142 এর অর্ধেক হচ্ছে 71। 71 থেকে একটু কম, তাহলে এটা 50 থেকে একটু কম হবে। এটা আমরা ধরে রাখলাম 50 থেকে একটু কম হবে। এবং এর কত পার্সেন্ট? এর হচ্ছে 30%। তাহলে এর 30% আমরা কিভাবে বের করব? দেখো তো, 30% এর আগে 50 এর 50% কত? 50 এর 50% হচ্ছে 25। 50 এর 50% হচ্ছে 25, কিন্তু 30%, তাহলে 25 থেকে আরেকটু কম হবে। তাহলে 25 থেকে আরেকটু কম আমাদের চেক করব কোন অপশন আছে। 25 থেকে একটু কম আমাদের অপশন হচ্ছে এইটাতে, এই 2 নাম্বার। তাহলে এটার আলটিমেটলি অ্যান্সার আসবে হচ্ছে 13.1%। এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। এবার আমরা চলে যাই হচ্ছে পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নে বলা আছে 1 মোলার এবং 1 মোলাল এর ক্ষেত্রে কোনটি সঠিক। তাহলে দেখি এটা আমরা কিভাবে বের করতে পারি। মোলারিটির সংজ্ঞা আমরা কি জানি? মোলারিটির সংখ্যা হচ্ছে 1 লিটারে যত মোল। 1 লিটার কিসে? দ্রবণে যত মোল। তাহলে নিচে হচ্ছে দ্রবণ, এবং যেহেতু 1 মোলার এখানে হচ্ছে 1 মোল। তারপর মোলালিটির সংজ্ঞা কি? মোলালিটির সংজ্ঞা ছিল 1 কেজি দ্রাবকে যত মোল। 1 কেজি দ্রাবকে যত মোল, তাহলে এখানে হচ্ছে 1 কেজি দ্রাবকে 1 মোল। এখন খেয়াল করো তো, দ্রবণটা হচ্ছে দ্রাবক এবং দ্রবের সমন্বয়ে গঠিত, তাহলে দ্রবণ আমরা ধরে নিলাম হচ্ছে 1 লিটার, এবং দ্রাবক আমরা ধরে নিলাম হচ্ছে 1 কেজি ধরে নিলাম। তাহলে 1 লিটার এবং 1 কেজি পানির ক্ষেত্রে সঠিক। পানির ক্ষেত্রে আমরা জানি আয়তন সেম।
তাহলে এখানে যেহেতু 1 লিটার দ্রবণ, নিশ্চয়ই দ্রাবকটা একটু কম থাকবে, কিন্তু এখানে দ্রাবক থাকবে হচ্ছে 1 কেজি। তাহলে খেয়াল করো তো, তুমি এখানে 1 কে যেই পরিমাণ দ্রাবক দিয়ে ভাগ করেছো, মোলালিটির ক্ষেত্রে 1 কে তুমি একটু বেশি দ্রাবক দিয়ে ভাগ করেছো, কারণ দ্রবণের মধ্যে কিছু পরিমাণ দ্রব থাকে, তাই দ্রাবক একটু কম থাকে। তাহলে 1 কে যদি তুমি একটু, এখানে দ্রাবকের পরিমাণটা কম এবং মোলালিটির ক্ষেত্রে দ্রাবকের পরিমাণটা বেশি, তাহলে দ্রাবক বেশি মানে কি, আমরা সাধারণ হিসেবে ধরে নিই পানি বেশি হলে যে কোনো পদার্থের ঘনমাত্রাটা কমে যায়, তাহলে 1 মোলার ঘনমাত্রাটা কম হবে এবং 1 মোলার ঘনমাত্রাটা বেশি হবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 3 নাম্বারটা। তো এটা মাথায় রাখবা, দ্রাবক বেশি হয়ে গেলে দ্রবণটি পাতলা হয়ে যাবে মানে কি তার ঘনমাত্রা কম, তাই মোলালিটি হচ্ছে কম। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3 নাম্বারটা। এবার আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। তো এই প্রশ্নে বলা আছে বাতাসে নাইট্রোজেন এর পরিমাণ 78%, ppb এককে এই মানটি কত সেটি আমাদের বের করতে হবে। দেখি আমরা কিভাবে বের করতে পারি। পার্সেন্টেজ দ্বারা বোঝায় যে 100 ml এ হচ্ছে 78 গ্রাম, পার্সেন্টেজ হচ্ছে 100 ml এ কত গ্রাম সেটা বুঝাবে। তাহলে 100 ml এ 78 গ্রাম। আমরা ppm এর সংজ্ঞা জানি, ppm এর সংজ্ঞা হচ্ছে 1 লিটার এ যত মিলিগ্রাম, 1 লিটারে যত মিলিগ্রাম। তো আমাদের 1 লিটার অর্থাৎ 1000 ml হিসাবটা আনতে হবে। তাহলে 1 ml কত, 1000 ml কত, এই হিসাবটা আমরা আনবো। তাহলে 1000 ml এটা কত হয়ে যাবে 780, 1000 ml হয়ে যাবে কত 780 কি এটা গ্রাম হয়ে যাচ্ছে 70 গ্রাম। কিন্তু ppm আমরা নিব, ppm কিভাবে নেয়, যত মিলিগ্রাম, তাহলে গ্রাম থেকে মিলিগ্রাম কিভাবে নেয় 1000 দিয়ে গুণ করে। তাহলে এখানে যদি 1000 দিয়ে গুণ করি আমরা মিলিগ্রাম পেয়ে গেলাম। তাহলে 1 লিটারে কত মিলিগ্রাম সেটা পেয়ে গেলাম, কিন্তু এটা হয়ে গেছে কি ppm। ppm মানে কি পার্টস পার মিলিয়ন, অর্থাৎ প্রতি মিলিয়নে কত অংশ থাকবে। কিন্তু আমাদের বের করতে বলা হচ্ছে কি ppb, অর্থাৎ প্রতি বিলিয়নে কত অংশ থাকবে। আমরা সবাই জানি যে 1000 মিলিয়নে হচ্ছে 1 বিলিয়ন, তাহলে 1 মিলিয়নে যত থাকবে 1 বিলিয়নে তার 1000 গুণ বেশি থাকবে। তাহলে প্রতি মিলিয়নে যত অংশ প্রতি বিলিয়নে কি থাকবে তারও 1000 গুণ বেশি থাকবে, অর্থাৎ এর সাথে আমরা কি করব আরো 1000 গুণ দিব, তাহলে ppb তে মানটা বেশি হয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে 10 টু দি পাওয়ার 3 10 টু দি পাওয়ার 3 10 টু দি পাওয়ার 6 780 * 10 টু দি পাওয়ার 6। কিন্তু আমাদের প্রত্যেকটা অপশনে 7.8 দেওয়া আছে, একটাতে হচ্ছে শুধু 78। তাহলে আমরা যদি এখানে পয়েন্টটা নিই, এখানে এটা কত হয়ে যাবে 10 টু দি পাওয়ার 2, তাহলে 2 আর এখানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6 10 টু দি পাওয়ার হচ্ছে 8, তাহলে 7.8 * 10 টু দি পাওয়ার 8, এটা হচ্ছে আমাদের অ্যান্সার প্রথমটি। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। তো দেখো এই প্রশ্নে বলা আছে যে 98% বিশুদ্ধ সালফুরিক অ্যাসিড এর আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 1.80, আণবিক ভর হচ্ছে 98, এর মোলারিটি কত। আমরা মোলারিটির সংজ্ঞা কি জানি, মোলারিটির সংজ্ঞা হচ্ছে 1 লিটার দ্রবণে যত মোল, 1 লিটার দ্রবণে যত মোল সেটা। তাহলে এখানে সালফুরিক অ্যাসিডে কি বলা আছে যে 1 লিটারের কত মোল, কিছু বলা নেই, আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে। আমরা আপেক্ষিক গুরুত্ব মানে বুঝবো হচ্ছে গ্রাম পার মিলিলিটার, অর্থাৎ প্রতি মিলিলিটারে কত গ্রাম থাকে। যেহেতু আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.80, এটা দ্বারা বোঝাচ্ছে প্রতি এমএল আছে 1.8 গ্রাম, প্রতি এমএল এ 1.8 গ্রাম। তাহলে 1 লিটার মানে কি 1000 এমএল, যেহেতু প্রতি এমএল এ 1.8 গ্রাম, তাহলে 1000 এমএল এ কত গ্রাম, 1000 এমএল হচ্ছে 1000 × 1.8 গ্রাম, যেটা হয়ে যাবে কত 1800 গ্রাম। তাহলে আমরা পেয়ে গেলাম 1 লিটারে কত গ্রাম, কিন্তু মোলারিটি হচ্ছে কত মোল। তাহলে এই 1800 গ্রাম থেকে আমাদের মোলে কিভাবে নিব, এর আণবিক ভর দিয়ে ভাগ করে। আণবিক ভর কত 98, এত মোল আসার কথা, কিন্তু এটা পুরোটা হচ্ছে বিশুদ্ধ না। এটা কতটুকু বিশুদ্ধ, এটা হচ্ছে 98% বিশুদ্ধ। তাহলে একে আমরা কি করব 98% দিয়ে গুণ দিব। যদি 98% দিয়ে গুণ দেই, এটা দাঁড়াবে হচ্ছে এরকম 1800 / 98 * 98 ডিভাইডেড বাই হচ্ছে 100। তাহলে 100 দিয়ে যদি আমি 1800 কে কাটি কত হবে 18 হবে, 98 কাটা যাবে, তাহলে অ্যান্সার হচ্ছে 18 মোলার। তাহলে এর মোলারিটি হচ্ছে 18 মোলার, আমাদের অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটি। এবার আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। তো এই প্রশ্নে বলা আছে 500 ml আয়তনের কোন দ্রবণে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে ওই দ্রবণের ঘনমাত্রা নরমালিটি কত। তো নরমালিটি বের করার আগে আমরা অলওয়েজ মোলারিটি বের করব। কেন? কারণ আমাদের নরমালিটির সাথে মোলারিটি একটি সম্পর্ক আছে, n = SE। তাহলে আমরা মোলারিটি বের করলে নরমালিটি ইজিলি বের করতে পারবো। দেখি কিভাবে বের করতে পারি। মোলারিটির সংজ্ঞা কি 1 লিটারে যত মোল। তাহলে দেখো এখানে 500 ml এ আছে কত গ্রাম 10.6 গ্রাম, তাহলে 500
ml এ হচ্ছে 10.6 গ্রাম, কিন্তু আমাদের 1 লিটার অর্থাৎ 1000 ml এ কত গ্রাম আসবে? যেহেতু মোলারিটি 1000 ml হিসাব করা হয়, 1000 ml এর দ্বিগুণ হয়ে যাবে। যেহেতু 500 ml যত 500 ml এর দ্বিগুণ হচ্ছে 1000 ml, তাহলে 10.6 এর কত হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এত গ্রাম। কিন্তু মোলারিটি কি? মোল হিসাব করতে হয় গ্রাম থেকে মোলে কিভাবে নেয়? আণবিক ভর দিয়ে ভাগ করে। তাহলে 10.6 ইনটু 2 কে আমরা কি করব? এর আণবিক ভর হচ্ছে 106, সোডিয়াম কার্বনের আণবিক ভর হচ্ছে 106, সেটা দিয়ে ভাগ করব। তাহলে 10.6 কে 106 দিয়ে যদি আমরা ভাগ করি, 10.6 কে 106 দিয়ে যদি আমরা ভাগ করি, সেটি আসে হচ্ছে 10। তাহলে এটা কত হবে? 2/10। 2/10 হচ্ছে 1/5। 1/5 মানে হচ্ছে এখানে 0.2। তাহলে 0.2 মোলার। কিন্তু নরমালিটি বের করতে বলা হয়েছে। তাহলে n = AC, S এর মান কত? 0.2 মোলার পেয়ে গেলাম। আর E কত? সোডিয়াম কার্বনের তুল্য সংখ্যা হচ্ছে 2, কারণ এখানে সোডিয়াম প্লাস হচ্ছে দুটি, অর্থাৎ ক্যাটনের মোট চার্জ। তাহলে এই তুল্য সংখ্যা হচ্ছে 2, এটা হয়ে যাবে হচ্ছে 0.4 নরমাল। এটা হয়ে যাবে 0.4 নরমাল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের প্রথমটা। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। তো এই প্রশ্নে বলা আছে নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আমরা কিভাবে বুঝবো? আমরা অলওয়েজ এটা মাথায় রাখবো, যদি নামে সি থাকে, নামে সি থাকলেই সেটা হচ্ছে প্রাইমারি। নামে সি থাকলেই সেটা হচ্ছে প্রাইমারি। সি বলতে কার্বন বুঝাচ্ছি না, সি হচ্ছে একটা বর্ণ। নামে সি থাকলে হচ্ছে প্রাইমারি। ব্যতিক্রম হচ্ছে HCl। HClটা প্রাইমারি না, এখানে সি থাকা সত্ত্বেও এটা প্রাইমারি না। তাহলে নামে সি থাকলে প্রাইমারি। আমাদের বলা হচ্ছে কোনটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়। তাহলে কোনটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নয় বলতে কোনটা প্রাইমারি সেটা বোঝানো হয়েছে। তাহলে HCl, এখানে সি আছে, সি থাকলেই প্রাইমারি, কিন্তু HCl হচ্ছে ব্যতিক্রম, তাহলে এটা হবে না। NaOH নামে সি আছে না, তাহলে এটা প্রাইমারি না। তারপর সোডিয়াম কার্বনেট, হ্যাঁ এখানে সি আছে, তাহলে এটা হচ্ছে প্রাইমারি, তার মানে এটা সেকেন্ডারি নয়। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নে দেখো বলা আছে 1 মোলাল দ্রবণে কোন দ্রবের 1/4 মোল থাকলে তাতে দ্রাবক থাকবে কতটুকু? মোলাল বলতে মোলালিটি বোঝায়। মোলালিটি আমরা কি জানি? মোলালিটি হচ্ছে 1 কেজি দ্রাবকে যত মোল, 1 কেজি দ্রাবকে যত মোল থাকবে। তাহলে 1 মোলার কি? 1 কেজি দ্রাবকে 1 মোল। 1 কেজি দ্রাবকে কত? 1 মোল। এখন হিসাব করো তো, 1 মোলের জন্য 1 কেজি দ্রাবক দরকার। তাহলে হাফ মোলের জন্য কত দরকার? হাফ মোলের জন্য দরকার হচ্ছে 1 কেজির অর্ধেক। 1 কেজির অর্ধেক কত? 0.5 কেজি। 0.5 কেজি। এখন হাফ মোল বলতে কি? 1/2 মোল বুঝাচ্ছি আমি। হাফ মোলেরও অর্ধেক যদি আমরা নিই, অর্থাৎ 0.25 মোল, যেটা হচ্ছে আমাদের প্রশ্নে প্রদত্ত সংখ্যা, অর্থাৎ 1/4 মোল, তার জন্য কত হবে? তার জন্য 0.5 এর অর্ধেক হবে আরো। 0.5 এর অর্ধেক কত? 0.25 কেজি। অর্থাৎ 0.25 কেজি কত? 250 গ্রাম। অ্যান্সার কত? 250 গ্রাম হবে। তাহলে 250 গ্রাম কোন অপশনে আছে? আমাদের 4 নাম্বার অপশনে। এটি হচ্ছে আমাদের উত্তর। তো আই হোপ সবাই আমরা প্রশ্নগুলো সমাধান বুঝতে পেরেছি। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।